আমরা দেখবো হচ্ছে আমাদের লেকচার 27, যেটা হচ্ছে ইনফ্লেশন। তো ইনফ্লেশন অনেক ইম্পর্টেন্ট। ইনফ্লেশন থেকে আগে পরে অনেক প্রশ্ন আসছে, আসার চাপ অনেক বেশি। তো ফার্স্টে ইনফ্লেশনের ডেফিনেশনটা খুব ভালো করে পড়তে হবে যে ইনফ্লেশনের ডেফিনেশনটা কি। হ্যাঁ, তো ডেফিনেশনটা একটু দেখে নিবা। অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ মিন এ প্রসেস হচ্ছে রাইজিং প্রাইসেস। তো আমরা যখন দেখি যে আমাদের এখন দেশে কি ইনফ্লেশন রেটটা অনেক বেশি চলছে, এর জন্য আমাদের যে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়, এরপরে আমাদের যে মানি মানি যে ভ্যালুটা সেটা অনেক কমে যায়। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের ইনফ্লেশন। তো এটা অনেক সময় বলে দেয় যে ফুল বন্ডস ওয়ার্ডস এ ইনফ্লেশনের সংজ্ঞাটা লিখো। ধর হচ্ছে টু মাচ মানি চেজিং টু ফিউ গুডস, মানে হচ্ছে ধরো তোমার কাছে আগে ছিল হচ্ছে 100 টাকা। ঠিক আছে, 100 টাকা দিয়ে তুমি হয়তো 10টা আম পাইতা ধরে নিলাম। এখন দেখা গেছে তুমি 500 টাকা দিয়ে 10টা আম পাও। তাহলে কি হয়েছে যে টু মাচ মানি, সরি 10টা আম, তাহলে টু মাচ মানি কি টু ফিউ গুডস কে যখন চেঞ্জ করে সেটা হচ্ছে আমার ইনফ্লেশন। এখন ইনফ্লেশনের জন্য হচ্ছে মেইনলি দেয়ার আর থ্রি মেইন ফিচার্স অফ ইনফ্লেশন। তাহলে কি হবে, ইট ইজ এ প্রসেস অফ রাইজিং প্রাইস, অর্থাৎ কি আমাদের দাম বেড়ে যাবে। It is initiated by some change which makes it impossible to satisfy the whole of the demand which is forthcoming at existing prices, so that initial price rises occur. এখন এটা হচ্ছে যে এমন একটা তোমার হচ্ছে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানে তোমার যে এক্সিস্টিং ডিমান্ডটা আছে সেটাকে আমরা আমাদের যে নর্মাল প্রাইসটা বা এক্সিস্টিং যে প্রাইসটা আছে সেটা আমাদের যে ফোরকামিং ডিমান্ড আছে সেটা আমরা ফুলফিল করতে পারি না, তখন আমাদের আলটিমেটলি কি হবে, ইনিশিয়াল প্রাইস গুলো বাড়াইতে হয়। ইট ইজ প্রোপাগেটেড বাই রিয়াকশন অফ বায়ার্স or also groups of buyers to the initial price rise, so that the further rise in prices is induced. তো এটি কিন্তু হচ্ছে কি আমাদের ইনফ্লেশনের মেইন তিনটা ফিচার। তো এখন হচ্ছে ডিফ্লেশন। ইনফ্লেশনের বিপরীত জিনিসটা হচ্ছে আবার ডিফ্লেশন। ঠিক আছে, দুইটা জিনিস হতে পারে। ইনফ্লেশন মানে হচ্ছে তোমার যদি জিনিসপত্রের দাম বেড়ে যায়, আবার হচ্ছে যদি এক্সেসিভ ফল ইন দ্য প্রাইসেস এন্ড মানি ইনকাম অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, তাহলে সেটা কি হবে, ডিফ্লেশন। তো স্ট্যাগফ্লেশন ইজ ইউজড হয় দেয়ার ইজ হচ্ছে স্ট্যাগনেশন অ্যাজ ওয়েল এজ ইনফ্লেশন বোথ সাইড বাই সাইড। তো স্ট্যাগফ্লেশন জিনিসটা কি, এটা সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখে যাবা। স্ট্যাগফ্লেশন জিনিসটা হচ্ছে একদম স্থবির হয়ে থাকা। তোমার ইকোনমি যদি একদম স্থবির হয়ে থাকে তখন সে যে ইকোনমিক যে সিচুয়েশনটা সেটাকে তখন আমরা কি স্ট্যাগফ্লেশন বলি। এখন আসছে আমাদের ইনফ্লেশনারি প্রসেস, খুবই খুবই ইম্পর্টেন্ট ইনফ্লেশন। এই ইনফ্লেশনারি প্রসেস এখান থেকে হয়তো পুরোটাও বলতে পারে, যে কোনো একটা বলে দিবে যে তুমি হয়তো কি ওই ওই স্পাইরাল যে প্রসেসটা আছে সেটাকে এক্সপ্লেন করো, অথবা সে ডিমান্ডফুল ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন, এগুলো এক্সপ্লেন করো, যে কোনোটা আসতে পারে এখান থেকে। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েজ প্রাইস হচ্ছে স্পাইরাল। এখন ওয়েজ প্রাইস স্পাইরালটা কি, ধরো তুমি একটা জায়গায় কাজ করো। ঠিক আছে, এখন তুমি কি করবা, তোমার জিনিসপত্র দেখছো, জিনিসপত্রের প্রাইসটা অনেক বেড়ে গেছে। এখন ধরো জিনিসপত্রের প্রাইস বেড়ে গেছে, আগে তোমার ইনকাম ছিল 20,000 টাকা, এখন জিনিসপত্রের দাম দেখা গেছে ডাবল হয়ে গেছে। এখন তুমি 20,000 টাকা দিয়ে সংসার কিভাবে চালাবা, তুমি তোমার এক্সপেন্ডিচার গুলা কিভাবে তুমি ফুলফিল করবা, তখন কি করে তারা তাদের যে হায়ার ওয়েজেস গুলা বা ওয়ার্কার যারা আছে তাদের হায়ার ওয়েজেস এর জন্য কি তোমার হচ্ছে ডিমান্ড করে। ঠিক আছে, এখন যখন হচ্ছে যে ডিমান্ডটা বেড়ে যাবে তখন কি হবে, তোমার হচ্ছে ডিমান্ড বেড়ে, সরি, আর যখন তাদের ওয়েজেসটা বাড়াবে তখন হচ্ছে ধরো একজন কারখানা বা কোম্পানি তার কি কর্মীদেরকে এখন কি প্রাইসটা কি বলে তাদের স্যালারিটা বাড়াই দিচ্ছে। তো স্যালারি বাড়ালে সে কি করবে, তার যে প্রোডাক্টের প্রাইসটা আছে প্রোডাক্টের প্রাইসটাও কিন্তু সে বাড়াই দিতে হবে। ঠিক আছে, তো এই প্রোডাক্টের প্রাইসটা বাড়াইলে কি করে, যেহেতু সে স্যালারি বাড়াইছে তাহলে তার লাভটা বা তার যে প্রোডাকশন কস্টটা সেটা মেনটেন করার জন্য সে কি করবে, স্যালারিটা প্রোডাক্টের প্রাইস বাড়াই দিবে। তখন আলটিমেটলি আমাদের মার্কেটে কি হয়, প্রোডাক্টের প্রাইসটা বেড়ে যায়। এটা হচ্ছে আমাদের ওয়েজ প্রাইস স্পাইরাল। তারপরে ডিমান্ডফুল ইনফ্লেশন, তো হচ্ছে দিস রিপ্রেজেন্ট এ সিচুয়েশন হয় দ্য বেসিক ফ্যাক্টর এট ওয়ার্ক ইজ হচ্ছে ইনক্রিজ in demand for resources either from the government or the entrepreneurs or the households. This result that the pressure of demand is such that it cannot be met by the currently available supply of output. এখন ধরো হচ্ছে ডিমান্ডফুল ইনফ্লেশন জিনিসটা কি, তোমার ধরো হুট করে কোনো একটা জিনিসের ডিমান্ড খুব বেশি বেড়ে গেছে। এখন তুমি ওই ডিমান্ডটা কারেন্টলি যে অ্যাভেলেবেল সাপ্লাই বা আউটপুট আছে ওটা দিয়ে তুমি কি করতে পারবা, তুমি মিট আউট করতেছো না, তখন আলটিমেটলি তোমার কি হবে, প্রাইসটা বেড়ে যাবে। এটা হচ্ছে আমাদের ডিমান্ডফুল ইনফ্লেশন। তারপরে কস্ট পুশ ইনফ্লেশন, we can visualize a situation where even though there is no increase in aggregate demand, price may still rise. This may happen if the cost, particularly the wage cost, go rising. Yes, so now as the level of employees increase, employment increases, the demand for workers rise progressively, so that the bargaining position of the workers is enhanced. এখন এটা বলতেছে যে তোমার দেখা গেছে কোনো কারণে জিনিসপত্রের দাম বাড়ে নাই, কিন্তু ওই যে আমাদের ওয়ার্কারদের ডিমান্ডটা যদি বেড়ে যায় বা দিন দিন ওয়ার্কারদের এমপ্লয়মেন্ট সংখ্যাটা যদি তোমাকে বাড়াইতে হয়, ঠিক আছে, ওয়ার্কারদের যদি তুমি বেতন বাড়াও, ওয়েজ রেটটাকে তুমি ইনক্রিজ করো, তখন আলটিমেটলি তোমার প্রোডাকশন কস্টটা বাড়বে। প্রোডাকশন কস্ট বাড়লে তুমি প্রোডাক্টের দাম বাড়াবে। এটা হচ্ছে আমাদের কস্ট পুশ ইনফ্লেশন। এরপরে হচ্ছে আমাদের কজেস অফ ইনফ্লেশন, খুবই খুবই ইম্পর্টেন্ট ফর রিটেন মাস্ট রেখে যাবে। এটা হচ্ছে এক্সেস সাপ্লাই অফ মানি। এখন যেটা বললাম যে ধরো প্রত্যেক দেশের কাছে, বাংলাদেশের ধরো টাকা প্রিন্ট করার মেশিন আছে, এখন তুমি চাইলেই
বলতেই পারো যে আচ্ছা ঠিক আছে, আমাদের তো এখন টাকা কম, তাহলে আমি কি হিউজ পরিমাণে টাকা প্রিন্ট করে দিই, সেটা পারবে না। কারণ তুমি যদি এক্সেস সাপ্লাই অফ মানি মার্কেটে চলে আসে, তাহলে তখন তোমার টাকার যে দামটা সেটা কিন্তু কি ফল করে যাবে। এই জন্য এক্সেস সাপ্লাই অফ মানির কারণে ইনফ্লেশনটা হয়। এবার এক্সেস হচ্ছে যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ওভার হচ্ছে রেভিনিউ। এখন ধরো গভর্নমেন্টের ইনকাম আছে হচ্ছে 100 টাকা। হ্যাঁ, এখন গভর্নমেন্ট দেখবে যে প্রত্যেক বছর যখন বাজেট দেয়, বাজেটে কিছু ঘাটতি থাকে। মানে আমার ইনকাম আছে কত, হচ্ছে আমার খরচ কত, বা ইনকাম কত হবে, এর থেকে বেশি আমার খরচ হয়ে যাবে, তো কিছু ঘাটতি থাকে, এটার একটা লিমিট আছে। এখন ধরো তোমার ইনকাম আছে 100 টাকা, তুমি খরচ করতে হচ্ছে 1000 টাকা, তাহলে এই যে 900 টাকার একটা ঘাটতি, ঠিক আছে, 900 টাকার যে একটা ঘাটতি হয়ে যাবে, তখন তোমার হচ্ছে ইনফ্লেশন হবে। তোমার হচ্ছে যে এখন তুমি ঘাটতিটা কিভাবে ফুলফিল করবা, তখন তুমি অবশ্যই লোন নিতে হবে। হ্যাঁ, বাড়িতে এসে লোন নিবা, তখন তাদেরকে আবার ইন্টারেস্ট রেট দিতে হবে, তখন তোমার হচ্ছে টাকার যে আহ, ইয়াটা ভ্যালুটা সেটা কমে যায়, তখন ইনফ্লেশন হতে পারে। ক্রিয়েশন অফ যে ক্রেডিট বা কমার্শিয়াল ব্যাংক, এবারে গভর্নমেন্ট যে ধরো টাকা প্রিন্ট করে বা যে পরিমাণ টাকা স্পেন্ড করে, এটার একটা পার্ট কিন্তু কমার্শিয়াল ব্যাংকের কাছে চলে যায়। এবং কমার্শিয়াল ব্যাংকগুলো আমরা দেখি যে কমার্শিয়াল ব্যাংক আসলে টাকা কিভাবে ইনকাম করে। ধরো তুমি ওদের কাছে টাকা রাখছো, হ্যাঁ, ও তোমার হয়তো 7% ইন্টারেস্ট দিবে। এখন তুমি ওদের কাছ থেকে যখন লোন নিতে যাবা, আমাদের দেশে লোন থাকে অনেক ধরনের, হাউস লোন, কার লোন, বিজনেস লোন, অনেক লোন। তখন তোমার হয়তো কি 12%-এর লোন দিচ্ছে, তাইলে এই যে অতিরিক্ত 5%, এটা হচ্ছে তার কি ইনকাম। তখন এই যে ক্রেডিটটা, ঠিক আছে, ক্রিয়েশন অফ ক্রেডিট, এখন দেখা গেছে লোন যে দিবে, লোনের কিন্তু একটা হিসাব আছে, প্রত্যেক ব্যাংকের একটা লিমিট আছে। বা বাংলাদেশ ব্যাংক থেকে এটা ফিক্স করা থাকে যে এবছর কতটুকু তুমি লোন দিতে পারবে। এখন তুমি যদি হিউজ পরিমাণে টাকা লোন দিয়ে দাও, তাহলে আমাদের মার্কেটে কি টাকার সার্কুলেশন বা টাকার পরিমাণটা বেড়ে যায়, তখন হচ্ছে আমাদের ইনফ্লেশন রেটটা বেড়ে যায়। এরপর হচ্ছে সারপ্লাস ইন দ্য ইন্টারন্যাশনাল ব্যালেন্স অফ পেমেন্ট। এখন আমাদের যে দেশের যে প্রবলেমটা এখন দেখা যাচ্ছে যে আমাদের সারপ্লাস ইন ইন্টারন্যাশনাল ব্যালেন্স অফ পেমেন্ট। এখন তুমি যদি হিউজ পরিমাণে ইম্পোর্ট করে ফেলে, এখন ইম্পোর্ট করতে হলে তুমি কোনো কিছু একটা কিসে কিনবে, ডলারে কিনতে হবে, ঠিক আছে। তুমি দেশের মধ্যে হয়তো টাকায় লেনদেন করতেছো, কিন্তু বাইরে থেকে কিছু একটা কিনতে হলে তোমার ডলারে কিনতে হবে। এখন তুমি হিউজ পরিমাণে ইম্পোর্ট করতেছো, তোমার ইম্পোর্টটা অনেক বেশি। হ্যাঁ, ইম্পোর্টটা অনেক বেশি, কিন্তু তোমার হচ্ছে এক্সপোর্টটা, সরি ইম্পোর্টটা অনেক বেশি কিন্তু এক্সপোর্টটা অনেক কম, ঠিক আছে। এখন এক্সপোর্ট হলে কি হতো, এক্সপোর্ট হলে তোমার দেশে ডলার ঢুকতো। এখন তোমার দেশে এক্সপোর্ট কম, ইম্পোর্ট বেশি, তাহলে ডলার বের হয়ে যাচ্ছে, তাহলে এই যে ইন্টারন্যাশনাল পেমেন্টের সারপ্লাসটা হয়ে যাবে, তখন হচ্ছে তোমার কি ইনফ্লেশনটা দেখা দেয়। ডেফিসিট ফাইন্যান্সিং, হ্যাঁ, এখন আন্ডার ডেভেলপ যে কান্ট্রি গুলো, আমাদের আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি গুলো, তারা কি করে, তাদের যে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করার জন্য হিউজ পরিমাণে টাকা খরচ করে। যেমন আমাদের মেট্রো রেল, এবারে পদ্মা সেতু, এগুলো কি ধরনের খরচ হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য। এখন এক একটা পদ্মা সেতু, এক একটা মেট্রো রেল করার জন্য হিউজ পরিমাণে আমাদের টাকা লাগে, এত টাকা কিন্তু আমাদের দেশে নাই। এখন কি হয়েছে, আমাদের যদিও পদ্মা সেতু বলা হয় যে আমাদের দেশীয় ফাইন্যান্স হচ্ছে, যাই হোক, হচ্ছে মেট্রো রেল ধরলাম, আরো বড় বড় যে এলিভেটেড এক্সপ্রেস হয়, এগুলোর জন্য হচ্ছে আমাদের বাইরের দেশ থেকে হচ্ছে লোন নিতে হয়। নানা ধরনের তোমার হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারের জন্য ফ্যাসিলিটিস নিতে হয়। তো এই যে জিনিসগুলা, এগুলোর জন্য বাইরের দেশকে তোমার কি করতে হবে, অবশ্যই তোমার হচ্ছে লোন দিতে হবে, লোনের জন্য ইন্টারেস্ট দিতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে যে বাংলাদেশ সরকার অনেক সময় বাংলাদেশ ব্যাংক থেকে লোন নেয়। তো এই যে ডেফিসিট ফাইন্যান্সিং, মানে তোমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য হিউজ পরিমাণে টাকা খরচ হয়ে যায়, এই কারণে অনেক সময় দেখা যায় কি তোমাদের ইনফ্লেশনটা দেখা যায়। এরপর ওয়ার ইনফ্লেশন, হুট করে যদি তোমার কোনো কারণে যেমন আমরা দেখলাম রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা ওয়ার্ল্ড ওয়াইড অনেক জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তো এরকম ওয়ার ইনফ্লেশন হতে পারে। এবার হচ্ছে কেনেসিয়ান ইনফ্লেশন। তো কেনেসিয়ান ইনফ্লেশনটা জিনিসটা হচ্ছে কি, তোমার হচ্ছে যে আমাদের এই যে কি সাপ্লাই অফ মানি ডাজ নট নেসেসারি ইনক্রিজ দ্য লেভেল অফ প্রাইসেস। তো লং এজ এখন এই কেনেসিয়ান ইনফ্লেশনে ও বলছে কি, ধরো আম, এ, তুমি অনেক বেশি পরিমাণে সাপ্লাই অফ মানি দিবা, সেটা তো কখন ইনফ্লেশনটাকে বাড়াবে, যখন তোমার হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট। ধরো তোমার মার্কেটে, হ্যাঁ, কোনো ধরনের এমপ্লয়মেন্ট নাই, কোনো ধরনের এই যে টাকাটা খরচ করার জায়গা নাই, হ্যাঁ, তোমার ইনফ্রাস্ট্রাকচার খুবই ডেভেলপ, এরপরে তুমি ফুল এমপ্লয়মেন্ট হয়ে গেছে, কোনো বেকারত্ব নাই, তখন তুমি যখন বাজারে অতিরিক্ত মানি মানি ইনপুট করবে, তখন তোমার কি ইনফ্লেশনটা বেড়ে যাবে। কিন্তু যদি তোমার হচ্ছে যে ইয়ে থাকে, হ্যাঁ, এমপ্লয়মেন্ট থাকে, হ্যাঁ, আন্ডার ডেভেলপমেন্ট রিসোর্সেস গুলো থাকে, সেখানে তুমি যদি টাকা বেশি মার্কেটে ছাড়ো, সেগুলো তোমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য খরচ হয়ে যাবে, তখন সেই জিনিসটা কি কাটাকাটি হচ্ছে ব্যালেন্স হয়ে যায়, তখন হচ্ছে কি টাকার যে ইনফ্লেশন রেটটা সেটা আর বাড়ে না। এফেক্ট অফ চেঞ্জেস ইন প্রাইসেস, হ্যাঁ, খুব বেশি পরিমাণে প্রাইস চেঞ্জ হলে তখন আমার ইনফ্লেশন হইতে পারে। এরপর এফেক্টস অফ সরি, এখন হচ্ছে এফেক্টস অফ ইনফ্লেশন হচ্ছে প্রাইসেস। এখন হচ্ছে আমাদের এই যে প্রাইসেস এর উপরে তোমার হচ্ছে যে ইনফ্লেশন রেটটা থাকে অন প্রোডাকশন। হ্যাঁ, এফেক্টস অফ ইনফ্লেশন মে বি ডিসকাস আন্ডার দ্য ফলোইং হেড। এখন হচ্ছে যে আমাদের এই যে ইনফ্লেশনের যে এফেক্ট গুলা, ঠিক আছে, ইনফ্লেশন এফেক্ট গুলা কয়েকটা এফেক্ট থাকতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। অন প্রোডাকশন, অন ডিস্ট্রিবিউশন, এগুলো ব্যাখ্যা করতে দিতে পারে। যেমন অন প্রোডাকশন নিয়ে কি একটা শর্ট নোট লিখো, এবার অন ডিস্ট্রিবিউশনের উপর শর্ট নোট লিখো, এগুলো আসতেই পারে। কনফিডেন্স কি, রাইজিং প্রাইসেস আর অলওয়েজ ওয়েলকাম ব্যাক প্রডিউসার, ঠিক আছে। এখন ধরো আহ কোনো কিছু একটা প্রাইসটা অনেক বেড়ে গেছে, তাহলে কি হবে, যে যে জিনিসটা প্রডিউস করতেছে তার কিন্তু খুশি হবে সে, কারণ যে আগে হয়তো বাজারে এটার দাম ছিল 10 টাকা, এখন কিন্তু 15 টাকা, তাহলে কি সে অতিরিক্ত 5 টাকা ইনকাম করতে পারবে। তাহলে এই জন্য হচ্ছে কি বলছে যে রাইজিং প্রাইসেস আর অলওয়েজ ওয়েলকাম বাই দ্য কি প্রডিউসার্স, কারণ যদি প্রাইস বেড়ে যায় তখন তারা কি প্রোডাকশনটা বাড়াই হোক, তার কি প্রফিট মার্জিনটা অনেক কি বেড়ে যাবে। তো অন ডিস্ট্রিবিউশন, তো ইনফ্লেশন হার্টস হচ্ছে কনজিউমার্স ক্রেডিটর্স এন্ড ফিক্সড ইনকাম গ্রুপ, ইট ফেভার্স হচ্ছে বিজনেস ডেপ্টর্স এন্ড ফার্মার। এখন বলতেছে কি ইনফ্লেশনটা হার্ট করে কারে,
কনজিউমারকে ক্রেডিটর আর কি ফিক্সড ইনকাম। এখন ধরো যে কনজিউমার, আমরা হচ্ছি কনজিউমার, ঠিক আছে, আমরা জিনিসপত্র কেনাকাটা করি, তাহলে ইনফ্লেশন হলে যখন প্রাইস বেড়ে যাবে এটা আমাদের জন্য ঝামেলা। এবারে ক্রেডিটর অর্থাৎ যে লোন দিতে, হ্যাঁ, আর হচ্ছে ফিক্সড ইনকাম গ্রুপ। ধরো তোমার ফিক্সড ইনকাম, তুমি মাসে একটা ধরো চাকরি করো, জব করো, তুমি 40,000 টাকা ইনকাম করবে। এখন যদি বাজারে ধরো ডিমের দাম 10 টাকা থাকে, তাও তোমার ইনকাম 40 টাকা। বাজারে ডিমের দাম যদি 15 টাকা হয়, তাও কিন্তু তোমার ইনকাম 40,000 টাকা। তাহলে তুমি আগে একটা ডিম 10 টাকা দিয়ে কিনতে, এখন কিন্তু হবে 15 টাকা দিয়ে, তাহলে এটা তোমার জন্য একটা প্রবলেম। আর ক্রেডিটার, ধরো তুমি একজনকে 10 লাখ টাকা লোন দিছো, 10 লাখ টাকা লোন দিছো, ঠিক আছে, এখন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ইনফ্লেশন হয়ে গেছে। এখন সে তোমার যদি ব্যাক দিবে, সে কিন্তু তোমার 10 লাখ টাকাই ব্যাক দিবে। ঠিক আছে, এখন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, হয়তো আগে 10 লাখ টাকা দিয়ে তুমি 10 ভরি স্বর্ণ পাইতা, এখন সে 10 লাখ টাকা দিয়ে তুমি হয়তো 9 ভরি স্বর্ণ পাও, কিন্তু সে কিন্তু তোমার ব্যাক দিবে সে 10 লাখ টাকাই। ঠিক আছে, এই জন্য বলতে আর কি ইনফ্লেশনটা হচ্ছে আমাদের ক্রেডিটার্সের জন্য সমস্যা। কিন্তু এটা ফেভার করে কারে? বিজনেস ডেপ্টার্স এন্ড কি ফার্মার। যারা ফার্মার আছে, বিজনেস ডেপ্টার আছে, ঠিক আছে, যারা বিজনেস করে, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে, কারণ হচ্ছে যে প্রাইসটা যখন বেড়ে যায় সে বেশি দামে বিক্রি করতে পারে, ফার্মারের জন্য সুবিধা, ফার্মার কি অতিরিক্ত টাকা পাবে। এই জিনিসগুলো এখানে কথাগুলো লেখা আছে, তোমরা একটু দেখে নিবা। তারপরে সোশ্যাল ইফেক্ট হতে পারে একটা, ঠিক আছে, এখন ইনফ্লেশন যদি হয়ে যায় তখন দেখবা যে সোশ্যাল ইফেক্ট, সোশ্যাল একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে যায়। এখন যেটা আমরা রিসেন্টলি দেখছি যে আমাদের বাজারে জিনিসপত্রের দাম হিউজ পরিমাণে বেড়ে গেছে, তখন হয়ে গেছে কি অনেক মধ্যবিত্ত মানুষ যে টিএসসি চাল দেয় ওই লাইনে গিয়ে দাঁড়াইতে হচ্ছে, তখন কি করবে, তখন তার ফিক্সড ইনকাম। হ্যাঁ, এখন যারা বড় লোক আছে তাদের জন্য সেটা হয়তো সমস্যা না, কারণ তারা 5 টাকার জিনিস 10 টাকা হলেও তারা কিনতে পারবে, ইজিলি হয়তো সুপার মার্কেট থেকে কিনবে। কিন্তু 5 টাকার জিনিস যদি 10 টাকা হয়, একজন যে নর্মাল বা পুয়ার ব্যক্তি বা যার একদম ফিক্সড ইনকাম, তার কিন্তু এটা পসিবল না। এই জন্য হচ্ছে কি একটা সোশ্যাল ইফেক্ট দেখা যায়, সোশ্যাল একটা ইমব্যালেন্স দেখা যায়। এবার এফেক্টস হলো যে ফরেন ট্রেড। তো আমরা দেখছিলাম যে আমাদের যখন রিসেন্টলি ইনফ্লেশন রেটটা বেড়ে গেছে, হ্যাঁ, আমাদের রিজার্ভ কমে গেছে, তখন হচ্ছে কি আমাদের এলসি গুলো বন্ধ করে দিয়েছে, কারণ হচ্ছে আমাদের খুব বেশি ডলার ছিল না আমাদের রিজার্ভে। তখন তোমার কাছে যদি হচ্ছে খুব বেশি ডলার রিজার্ভে না থাকে, তুমি বাইরে থেকে কেনাকাটা করতে পারবে না, যাতে দেশ থেকে আরো ডলার না বের হয়ে যায়, টাকার দাম যাতে আরো কমে না যায়। তো এই জন্য হচ্ছে কি আমাদের এলসি খোলা বন্ধ করে দিতে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের যখন ইনফ্লেশন হয় তখন হচ্ছে আমাদের ট্রেডের উপরে, ফরেন ট্রেডের উপরে খুব বাজেভাবে এটা এফেক্ট করে। বিশেষ করে আমাদের যেগুলো আমরা হচ্ছে এক্সপোর্ট করা হয়, ঠিক আছে, এক্সপোর্ট করা হয়, হ্যাঁ, এর জন্য লাগে। এরপর কোনো যারা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে তাদের উপর এটা বেশি ইফেক্ট করে। এই জন্য বলছে আর কি যে আমাদের ইনফ্লেশন হলে ফরেন ট্রেডের উপর এটা ঝামেলা হয়। এবার এফেক্ট হচ্ছে পাবলিক ডেট অ্যান্ড ট্যাক্সেস। এখন ইনফ্লেশনের কারণে এখন আমাদের দেখা যাচ্ছে, আগে আমরা যখন কোনো কিছু কেনাকাটা করতাম আমাদের প্রায় 10%-এর মতো ভ্যাট ছিল, এখন সে ভ্যাট বেড়ে হয়ে গেছে প্রায় মেবি 15% হয়ে গেছে। আগে দেখবো হয়তো আমরা 10, 20, 30 টাকা ভ্যাট দিতে হতো, এখন কোনো কিছু একটা কেনাকাটা করতে গেলে বা রেস্টুরেন্টে খেতে গেলে দেখবে 15% ভ্যাট দিতে হচ্ছে। তুমি হয়তো 600-700 টাকা খরচ করছো, তোমার ভ্যাট চলে আসছে প্রায় দেখা গেছে 70-80 টাকা বা 100 টাকা অনেক সময় ভ্যাট চলে যায়। তো এই জিনিসটা হচ্ছে আমাদের পাবলিক ডেট, এবারে ট্যাক্স। হ্যাঁ, যখন ইনফ্লেশন হয় তখন সেই ইনফ্লেশনের সময় এই জিনিসগুলোর উপর অনেক বেশি এফেক্ট পড়ে, কারণ হচ্ছে যে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য হচ্ছে হেভি হেভি একটা ট্যাক্স গভর্নমেন্ট আমাদের উপরে চাপাই দেয়, যাতে হচ্ছে কি এই যে ইনফ্লেশনটা হচ্ছে বা মানির যে একটা শর্টেজ ক্রিয়েট হচ্ছে সেটার দ্বারা কি জনগণ থেকে নিয়ে নিতে পারে। এখন মেথডস অফ চেকিং ইনফ্লেশন খুবই 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 ইম্পর্টেন্ট, এর মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মনিটারি মেজার্সটা। তো আসতেই পারে যে তুমি হচ্ছে মেথডস অফ চেকিং ইনফ্লেশনটা ব্যাখ্যা করবে, মনিটারি মেজার্সটা কি তুমি ব্যাখ্যা করো। তো মনিটারি মেজার্স এর মধ্যে আমাদের টোটাল হচ্ছে 6টা পার্ট আছে। একটা হচ্ছে ব্যাংক রেট, ওপেন মার্কেট অপারেশন, চেঞ্জ ইন রিজার্ভ রেশিও, আর রেশনিং হচ্ছে ক্রেডিট, ডাইরেক্ট অ্যাকশন হচ্ছে মোরাল পার্সুয়েশন। এটা হচ্ছে ব্যাংক রেট, হচ্ছে ব্যাংক রেট ইজ রেস বরোইং ইজ হচ্ছে ডিসকারেজ এন্ড ক্রেডিট ইজ কি কন্ট্রাক্টেড হয়, ইট ইজ হচ্ছে লোয়ার, ক্রেডিট ইজ এক্সপ্যান্ডেড ডিউ টু ফল ইন দ্য কস্ট অফ বোরিং। ওপেন মার্কেট অপারেশন, হ্যাঁ, এরপর হচ্ছে যে আমার চেঞ্জ ইন রিজার্ভ রেশিও, আমাদের কতটুকু রিজার্ভ আছে ব্যাংকে সেটা। রেশনিং হচ্ছে ক্রেডিট, হ্যাঁ, হচ্ছে আমাদের ক্রেডিটার যেটা বলছিলাম যে আমাদের ক্রেডিটটাকে সবসময় কি কন্ট্রোল করতে হয়। হ্যাঁ, ক্রেডিট ইজ নট গ্রান্টেড ফর দ্য পারপোজ হুইচ হ্যাজ হচ্ছে লেজ ইকোনমিক সিগনিফিকেন্স। এখন দেখা যাচ্ছে তোমার যখন হচ্ছে যে ইনফ্লেশনটা বেড়ে যায় তখন কি হয়, তোমার হচ্ছে যে মানে খুব বেশি ইকোনমিক সিগনিফিকেন্স আছে এমন কাজ ছাড়া তোমার সে ক্রেডিট তখন আর দেয় না। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট রিফিউজাল অন দ্য পার্ট অফ সেন্ট্রাল ব্যাংক টু অ্যাকোমোডেট ইনকনসিডারেট ব্যাংকস উইল হচ্ছে রিডিউস দ্য ভলিউম অফ ক্রেডিট, মোরাল পার্সুয়েশন। তো এগুলো হচ্ছে আমাদের মনিটারি মেজার্স গুলো, হেডিং গুলো ভালো করে মনে রাখবা। এবার আমাদের কিছু হচ্ছে নন মনিটারি মেজার, এটা ইম্পর্টেন্ট থাকতে পারে পরীক্ষায়। স্টিমুলেশন অফ প্রোডাকশন, ঠিক আছে। So of all methods of controlling inflation, stimulation of production is the key base. Industrial production can be stimulated through the incentive in the form of giving subsidies and হচ্ছে reducing tax। এখন দেখবে যখন হচ্ছে আমাদের টাকার মানটা কমে যায় বা অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়, তখন দেখা যাচ্ছে কি গভর্নমেন্ট কি করে বিভিন্ন ধরনের সাবসিডি দেয় বা তাদের উপরে ট্যাক্সটা কমে যায়, যাতে কি ইনসেন্টিভ ইনসেন্টিভ দেয়। ইনসেন্টিভ দিলে কি হবে, যাতে হচ্ছে প্রোডাকশনটা বাড়ে। প্রোডাকশনটা বাড়লে তোমার হচ্ছে মার্কেটে বেশি বেশি জিনিস আসবে, ইম্পোর্ট এক্সপোর্টটা বাড়বে, তখন হচ্ছে যাতে আমাদের যে ভ্যালুটা, মানির যে ভ্যালুটা সেটা ইনক্রিজ হবে। ইনক্রিজ হচ্ছে ইম্পোর্ট, এতে তখন হচ্ছে কি আমাদের ইম্পোর্টটা বাড়ে।
increase in the supply of money will automatically absorbed by the increase of the supply of commodities তো ইম্পোর্ট। এখন তোমার হচ্ছে মানি সাপ্লাইটা যদি মার্কেটে অনেক বেশি হয়ে যায় তখন বেশি বেশি দেখা যাচ্ছে ইম্পোর্ট হয়। প্রাইস কন্ট্রোল ইন রেশনিং ডিউরিং ইনফ্লেশন প্রাইস কন্ট্রোল শুড বি ইম্পোজ অন এসেনশিয়াল কমোডিটিস। এই যে আমরা দেখি যে আমাদের বাজারে কি করে এখন হচ্ছে যে ভোক্তা অধিকার রেট দেওয়া লাগে, এরকম চার্ট করে দেওয়া লাগে যে জিনিসপত্রের জন্য। তখন হচ্ছে ইনফ্লেশন হলে তখন হচ্ছে কি তোমার হচ্ছে প্রাইসটা কন্ট্রোল করে রাখা লাগে, কারণ দেখা গেছে 1 টাকার জিনিস ওরা 5 টাকা 10 টাকা বিক্রি করা শুরু করে দেয়। ওয়েস্ট পলিসি, হ্যাঁ ডিউরিং ইনফ্লেশন লেবারার্স উইল ফেভার ফর হায়ার ওয়েজেস। আমরা আগে দেখছিলাম ইনফ্লেশন হলে লেবারার তখন কি করবে, যেহেতু ডিমের দাম আগে ছিল 7-8 টাকা, এখন হয়ে গেছে 12, 13, 14 টাকা, তো তাহলে তো খেয়ে পড়ে বাঁচতে হবে, এই জন্য কি তারা কি করে হায়ার ওয়েজেস এর জন্য কি আন্দোলন করে। এরপর হচ্ছে ফিসকাল মেজার। তো ফিসকাল মেজার হচ্ছে আসলে ইনফ্লেশনটা হলে তখন আমরা কি কি, আমাদের গভর্নমেন্ট কি কি তোমার হচ্ছে স্টেপ নেয় সেগুলো পাবলিক এক্সপেন্ডিচার। তখন গভর্নমেন্ট দেখবে যে যখন আমাদের ইনফ্লেশন রেটটা বা ডলারের প্রাইসটা অনেক হাই হয়ে গেছে, গভর্নমেন্ট বলছে যে কোনো ধরনের এই যে বাইরে আননেসেসারি যত বাইরে ট্যুর ছিল, হ্যাঁ গভর্নমেন্ট অফিসিয়াল সব ক্যান্সেল করে দিচ্ছে, আননেসেসারি যত এক্সপেন্ডিচার ছিল সব কাট আউট করা শুরু করে। এবারে ট্যাক্স, ঠিক আছে, তখন হচ্ছে তারা কি করে ডাইরেক্ট করে ইনডাইরেক্ট অনেক ট্যাক্স বাড়াই দেয়। হ্যাঁ ট্যাক্স গুলো বাড়াই দেয় কি করে, যাতে হচ্ছে তোমার হচ্ছে যে এই কি বলে আমাদের inflation rate টা কন্ট্রোল করে। পাবলিক বোরিং, ডিউরিং ইনফ্লেশন গভর্নমেন্ট শুড ইনক্রিজ ইজ বোরিং টু টেক অ্যাওয়ে দ্য কি এক্সেস পারচেজিং পাওয়ার ফ্রম জেনারেল কনজিউমার। ইনফ্লেশন হলে যেহেতু মার্কেটে অনেক বেশি পরিমাণে টাকা চলে গেছে, তখন গভর্নমেন্ট কি করে বেশি বেশি পরিমাণে বোরো করে, সেই ক্রেডিট কম দেয় অর্থাৎ লোন কম দেয়, বেশি বেশি পরিমাণে গভর্নমেন্ট বোরো করে, যাতে হচ্ছে তার পার্চেজিং পাওয়ারটা, ঠিক আছে, পাবলিকের যে এক্সেস পার্চেজিং পাওয়ারটা আছে সেটা যাতে কি জেনারেল কনজিউমারের কমে যায়। তো ইনফ্লেশনের পার্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট, অনেক বড়, এবং এখান থেকে প্রত্যেকটা পার্ট রিটার্নের জন্য আসার অনেক ইম্পর্টেন্ট, আগের বার অনেকবার আসছে, একটু ভালো করে পড়ো।